এমন এক মরুভূমি যেখানে কয়েকজন লোক গিয়েছিল হীরা খুঁজতে, কিন্তু কোনো এক অজানা প্রাণীর আক্রমণে তারা মারা যায়। কিন্তু সেই সাথে তাদের লাশ মাত্র কয়েক মিনিটের ভেতরেই কঙ্কালে পরিণত হয়ে যায়। আর এরপর থেকেই যারাই সেখানে যাচ্ছিল কেউ আর ফিরেই আসছিল না। কিন্তু কেন, কি এমন আছে এই মরুভূমিতে? তাই একজন সায়েন্টিস্টকে পাঠানো হয় খুঁজে বের করার জন্য। সে কি পারবে নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটা রিসার্চ টিমকে দেখি, যেখানে ক্লাইভ, হার্ভে এবং পল নামের তিনজন ছিল। তারা মরুভূমিতে একটা জায়গার খোঁজ পেয়েছে এবং তাদের ধারণা সেখানে কোনো মূল্যবান খনিজ লুকিয়ে থাকতে পারে। আসলে তারা একটা প্রাইভেট কোম্পানির জন্যই কাজ করছে এবং এই মিশনে তাদের মরুভূমিতে হীরার সন্ধান করতে হবে। তারা তিনজনই সেই জায়গায় যায় এবং তখন তারা সেখানে একটা ডিমের আকৃতির বিশাল পাথর দেখতে পায়। তাদের মধ্যে একজন যখন পাথরটিতে হাতুড়ি মারে তখনই সেটা ভেঙে যায়, আর সেখান থেকে একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে এসে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটা ল্যাব দেখতে পাই। এখানে ডক্টর জ্যাক তার টিমের বিজ্ঞানীদের সাথে কয়েকজন ক্রুকে সাহায্য করছে। এই ক্রুরা একটা রুমে আটকা পড়েছিল এবং সেই রুমের তাপমাত্রা -100°C পৌঁছাতে চলেছে। আর এইভাবে থাকলে কয়েক মিনিটেই তারা সবাই মারা যাবে। কিন্তু জ্যাক তার বুদ্ধি দিয়ে সেই ক্রুদের জীবন রক্ষা করে। জ্যাকের দক্ষতা দেখে তার বস তাকে ফিল্ডে গিয়ে অনুসন্ধানের কাজ করতে বলে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে জ্যাক সেই একই মরুভূমিতে এসেছে যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এখানে একটি বয়স্ক মানুষ ছোট্ট একটা দোকান বসিয়েছিল এবং সে জ্যাককে একটা চকচকে জিনিস দেয়। জিনিসটা যে আসলে কি, জ্যাক সেটা বুঝতেই পারছিল না। এর কিছুক্ষণ পরে তাকে নিতে কমান্ডার কাল আসে এবং তাকে তাদের কোম্পানির বেজে নিয়ে যায়। বেজের রিসিপশনে সে মিকি এবং জনকে দেখে। মিকি জ্যাকের পাসপোর্ট দেখে এবং তার জিনিসপত্র চেক করে। মিকি তার ব্যাগে একটা যন্ত্র খুঁজে পায় যা কিনা আসলে একটা ট্র্যাকার ছিল এবং এটি 2000 ফুট নিচ পর্যন্ত পানির অবস্থান খুঁজে বের করতে পারে। চেকিং এর সময় কালের সাথী টাইটাস একটা মৃত সাপ নিয়ে আসে। জ্যাকের এন্ট্রি করার জন্য মিকি একটা ডায়েরি খুঁজতে থাকে যেটা জেহান নামের এক লোকের কাছে ছিল। তার অভদ্রতা দেখে জ্যাক তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং মিকি সেই ডায়েরি নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর জ্যাক এবং মিকি একটা ট্রাকে সেই টিমের খোঁজে বেরিয়ে পড়ে। এখানে আমরা নতুন দুইজনকে দেখতে পাই যাদের নাম ম্যাগনা এবং কাট, যারা কিনা ট্রাক চালাচ্ছিল। যাত্রা শুরুর আগে টাইটাসকে একজন বয়স্ক মানুষ একটা হাড়ের লকেট দেয়। এই লকেটের উপর একটা খুলি আঁকা ছিল। সবাই যাত্রা শুরু করার পর গাড়ির ভেতরে দেখা যায় জ্যাক মিকির প্রতি একটু আকৃষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে মরুভূমিতে ঘোরাঘুরির পরে মিকি আগের ট্র্যাকটি খুঁজে পায়। তারা যখন সেই ট্র্যাকের কাছে পৌঁছায় তখন একটু দূরে দুটি মানুষের কঙ্কাল দেখতে পায়। এর মধ্যে একটা কঙ্কালের পাশে একটা ছুরি ছিল, যেটা দেখে কাল বুঝতে পারে যে এটি পলের দেহাবশেষ। কিন্তু সবাই এইটা ভেবে অবাক হয় যে তাদের মৃত্যু তো মাত্র 6-7 ঘন্টা আগেই হয়েছে, তাহলে এত দ্রুত দেহ কঙ্কালে পরিণত হলো কিভাবে? মিকি পুলিশকে ডেকে এই ঘটনার তদন্ত করতে চায়। তবে কালের সন্দেহ ছিল যে তৃতীয় ব্যক্তি তাদেরকে মেরেছে, কারণ সেখানে মাত্র 2টি কঙ্কাল ছিল। এর মানে হলো তৃতীয় ব্যক্তি তাদের হত্যা করেছে। ঠিক এমন সময় টাইটাস তাদের ডেকে কিছু পায়ের ছাপ দেখায় এবং তারা সেই ছাপের পিছু নিতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে যে শুরুতে মাত্র 2টা পায়ের ছাপ ছিল, কিন্তু এখন 4টে পায়ের ছাপ দেখা যাচ্ছে। তখন জ্যাকের যন্ত্রটি বিট করতে শুরু করে এবং সবাই সেই দিকেই এগিয়ে যায়। এরপর তারা একটা শ্মশানের মতো জায়গায় পৌঁছায়, যা দেখে মনে হয় সেখানে কোনো কালো জাদুর চর্চা হয়। টাইটাস জ্যাককে সেই জায়গার কোনো কিছুই স্পর্শ করতে নিষেধ করে, কারণ সেখানে তার লকেটের মতো ডিজাইন ছিল। তখন কার্ট তাদের কাছে ট্রাক নিয়ে আসে এবং তারা বেজে ফিরে গিয়ে একটা ফরেন্সিক টিমকে এখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই কিছু দূরে এসে তারা আরও একটা কঙ্কাল খুঁজে পায়, যা থেকে বোঝা যায় তৃতীয় ব্যক্তিও মারা গেছে। কাল তখন অনেক ভয় পাচ্ছিল, কারণ তার সঙ্গীরা মারা গেছে। কাল তখন সবাইকে বলে এই কিলারকে আমাদের খুঁজে বের করতেই হবে, কিন্তু ম্যাগটা আপত্তি জানায়। সে বলে এখন রাত হয়ে আসছে, তাই আমাদের এখানেই থাকতে হবে। সবার সিদ্ধান্ত ছিল রাতটা এখানেই কাটানো হবে। এই অদ্ভুত পরিস্থিতির মাঝে পড়ে জ্যাক রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে কিভাবে আমি এখানে এলাম, আমি তো কখনো চাইনি এখানে আসতে। তবে এই সব কিছুর মধ্যে একটা ভালো ব্যাপার ছিল, আর সেটা হলো মিকির সাথে দেখা হয়েছে। রাতের অন্ধকারে জ্যাকের ঘুম আসছিল না, তাই সে একা একা বালির উপর স্কেটিং করতে বেরিয়ে যায়। মিকি দূর থেকে তাকিয়েছিল এবং জ্যাকের স্কেটিং করার সময় তার যন্ত্রটি হঠাৎ বিপ করতে শুরু করে, আর এটার মানে হলো কোনো অদ্ভুত কিছু তার কাছাকাছি চলে আসছে। কিন্তু সেদিকে তাকানোর বদলে জ্যাক আর মিকি একে অপরের সঙ্গে হেসে হেসেই ফ্লার্ট করতে থাকে। এর কিছু সময় পর তারা একজন আরেকজনকে আরো ভালোভাবে জানে এবং মিকি ট্র্যাকের মধ্যে শুতে চলে যায়। কিন্তু জ্যাক তখনও বাইরে ছিল আর তার যন্ত্রটা আরো জোরে জোরে বিপ করতে থাকে। জ্যাক আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পায় না। হঠাৎ সামনে এক অদ্ভুত প্রাণী এসে হাজির হয়,
জ্যাক ভয় পেয়ে চিৎকার করে ট্র্যাকের দিকে দৌড়ে যায় এবং কালকে ডাকে। কাল ঘুম থেকে উঠে বাইরে গিয়ে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে জ্যাককে শান্ত করতেই চেষ্টা করে আর বলে, তুমি আফ্রিকাতে আছো, এখানে হয়তো কোনো জানোয়ার দেখেছো। এই সময় মিকি এসে জানায় যে তাদের সাথীদের কঙ্কালগুলাও অদৃশ্য হয়ে গেছে। কালের মনে সন্দেহ জাগে যে এর পেছনে জ্যাকের হাত থাকতে পারে, কিন্তু জ্যাক রেগে গিয়ে জানায় যে এই জায়গার ব্যাপারে প্যারানর্মাল ঘটনা ঘটেছে। সে আরও বলে, ওই হাড়গুলো নিয়ে আমি কি করব। এটা শুনে টাইটাস সবাইকে রানী খুলু নামে এক রহস্যময়ীর কথা বলে, যে নাকি ভূতদের রানী এবং এই পৃথিবীতে একাই থাকে। সে মানুষের মাংস খায় এবং শুধু হাড়গুলো রেখে দেয়। কাল এই কথা বিশ্বাস করতে চায় না এবং কিছুক্ষণ পর কাল আর জ্যাক তাদের মেশিন থেকে আবারও শব্দ শুনতে পায়। কাল তখন ম্যাকডাকে ট্র্যাকটি সেই দিকে চালাতে বলে, কিন্তু ম্যাকডা তাকে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে বলে। সকালে তারা খুনির পায়ের ছাপ অনুসরণ করে যায় এবং এক জায়গায় পৌঁছে ক্রিয়েচারটিকে খুঁজতে শুরু করে। এরপর হঠাৎই তারা একটা জায়গায় সেই ক্রিয়েচারটিকে দেখে এবং কাল গুলি চালায়। গুলি লাগতেই ক্রিয়েচারটা ছায়ের মতো ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। তারা কাছে গিয়ে দেখে কিছুই নেই, তবে সেখানে তাদের সাথীদের অদৃশ্য হওয়া হাড়গুলো পাওয়া যায়, যেগুলো কাল ট্রাকে তুলে রাখে। সবাই সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকা যাবে না, কিন্তু ট্রাক চালু করার সাথে সাথেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। ম্যাকডা কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ট্রাকটি অকেজো হয়ে যায়। কার্ট জানায় এই ট্রাক ঠিক করতে মাসের পর মাস লাগবে, ততক্ষণে তারা পথও হারিয়ে ফেলেছে। মিকি রেডিও চেক করার পরও কোনো সিগন্যাল পাওয়া যায় না, ফলে তারা সিদ্ধান্ত নেয় এখানেই থাকবে। তাদের ওপর দিয়ে প্লেন উড়ে গেলেও প্লেনের কেউই তাদের খেয়াল করে না। ম্যাকডা তখন জ্যাককে শান্ত হতে বলে এবং জানায় তাদের কাছে যথেষ্ট খাবার আর পানি আছে, যা দিয়ে কয়েকদিন তারা আরামসেই কাটাতে পারবে। দিন কয়েক তাদের সেখানেই কেটে যায়, তবে এখনও কোনো সাহায্য তারা পায়নি। রাতে গার্ডিং করার জন্য কার্ট টাইটাসকে জাগায় এবং নিজে স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর টাইটাস অনুভব করে কেউ যেন তার কাছে আছে। হঠাৎ সে দেখে ক্রিয়েচারটি কাঠের কাছে চলে এসেছে। টাইটাস কাঠকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে লক্ষ্য করে কাঠের এক পাশের মুখ সম্পূর্ণ গলে গিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। টাইটাস সাথে সাথেই অন্যদেরকে ডাক দেয়, কিন্তু ততক্ষণে ক্রিয়েচারটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কালো বালু তাদের দিকে এগিয়ে আসছে। ক্রিয়েচারটা টাইটাসকেও আক্রমণ করে ফেলছিল। তখনই কাল এসে সেই স্লিপিং ব্যাগে গুলি চালাতে থাকে। জ্যাক এবং মিকি সাথে সাথে আহত টাইটাসকে ট্রাকে নিয়ে যায়। ক্রিয়েচারের দিকে গুলি চালালেও তার কিছুই হচ্ছিল না। ক্রিয়েচার তাদের দিকে এগিয়ে আসছিল। এরপর কাল পেট্রোল ঢেলে লাইটার জ্বালিয়ে ক্রিয়েচারটার কাছে আসার জন্য অপেক্ষা করছিল। ম্যাকডা তাকে আগুন জ্বালাতে নিষেধ করে, কিন্তু কালের সিদ্ধান্তই ফাইনাল ছিল যে সে আগুন ধরাবেই। তারপর জ্যাক তাকে বোঝায় যে ক্রিয়েচার হয়তো পেট্রোলের কারণে ফিরে যাচ্ছে। এদিকে সবাই টাইটাসকে দেখতে থাকে, কিন্তু ততক্ষণে জ্যাক দ্রুত ট্রাকের চারপাশে পেট্রোল ছড়িয়ে দিয়ে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরপর সবাই প্ল্যান করে যে তারা এখান থেকে পায়ে হেঁটে তাদের বেজে গিয়ে সাহায্য আনবে, আর ততক্ষণে ম্যাকডা টাইটাসের সাথে এখানে ট্রাকে থাকবে। সকালে কাল, মিকি এবং জ্যাক তিনজনই পায়ে হেঁটে মরুভূমিতে এগিয়ে যাচ্ছিল। এর কিছু সময় পর তারা এক ভয়ঙ্কর বালির ঝড়ের মধ্যে পড়ে। তারা কোনোভাবে ঝড় থেকে বেঁচে যায়, কিন্তু ঝড় শেষে তারা দেখতে পায় যে জ্যাকের মেশিনটি ভেঙে গেছে এবং তারা যে পেট্রোলের বক্সটি নিয়ে এসেছিল তার বেশিরভাগ পেট্রোলই পড়ে গেছে। তো রাতে তারা একটা জায়গায় থামার সিদ্ধান্ত নেয় এবং চারপাশে পেট্রোল দিয়ে একটা গোলাকার কবচ তৈরি করে। তিনজন একে অপরের হাত ধরে বসেছিল, আর ঠিক তখনই ক্রিয়েচার ম্যাকডমের মুখ নিয়ে তাদের কাছে আসে। তার মানে ম্যাকডা আর টাইটাসও হয়তো বেঁচে নেই, কিন্তু এখানে পেট্রোলের বেষ্টনী থাকার কারণে ক্রিয়েচারটা কাছে আসতে পারছিল না, তাই সে চলে যায়। সকালে তারা রেডিও থেকে কোনো এক ব্যক্তির আওয়াজ শুনতে পায়, কিন্তু এখানে রেডিওর আওয়াজ আসছে কোত্থেকে। একটু খোঁজার পর তারা তাদের পুরনো বন্ধুদের ট্র্যাকটি খুঁজে পায়। এই ট্র্যাকটা আসলে ছিল গল্পের শুরুতে যে তিনজন এসেছিল এখানে তাদের ট্র্যাক। এখন এই তিনজন দ্রুত তাদের জন্য সাহায্য ডাকে। এরপর তারা জ্যাকের পেছনে গিয়ে সেই বিশাল ডিমের সাইজের পাথরের ভেতর দেখতে যায়। ভিতরে ঢুকে জ্যাক বুঝতে পারে যে এই জায়গাটি সম্ভবত সেই কুইন ক্রিয়েচারেরই হতে পারে এবং এটি পিঁপড়াদের প্রজাতির একটা উন্নত রূপ। কিছুক্ষণ পর তাদের আরেকটা টিমমেট জোহান আসে তাদের সাহায্য করতে এবং এখানেই শেষে আগের পাঠানো তিনজনের মৃতদেহ দেখে, আর তার সন্দেহ হয় যারা বেঁচে আছে তাদের উপর। এই তিনজন বুঝতে পারছিল যে টাইটাসের কথা সঠিক ছিল। আসলে পিঁপড়াদের রানী লিড দিয়ে এই পিঁপড়ার দলকে এমন ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। এরপর জোহান তাদের বাইরে ডাকে, বন্দুকের মুখে তাদের সাথে আসা বাকিদের ব্যাপারে জানতে চায়। তারপর তারা সবাই সঠিক তথ্য জানায়, কিন্তু জোহান মনে করে যে তারা ডায়মন্ড চুরি করে তার সঙ্গীদের হত্যা করেছে। তাই সে তাদের হাত করা পরিয়ে তাদের একটা জিপের উপর বসিয়ে ক্যাম্পের দিকে নিয়ে যায়।
এই তিনজন বুঝে যায় যে ক্রিয়েচারটি পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং যদি তারা এখন এটাকে থামাতে না পারে তাহলে পরবর্তীতে এটা থামানো অসম্ভব হবে। তাই তারা একটা প্ল্যান করে, আর প্ল্যান মতো কাল পেছনের জানালা দিয়ে লাথি মেরে জানালা ভেঙে জোহানকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তারা তাকে হাতকড়া পরিয়ে তাকে জিপের পেছনে বসিয়ে মাইনের দিকে নিয়ে যায়। তারা বুঝতে পারে যে সেই ক্রিয়েচারটি একটি কলোনি তৈরি করতে যাচ্ছে। মাইন এলাকায় গিয়ে তাদের কাছে একটা লিকুইড এক্সপ্লোসিভ ছিল, যা কাল নিজের সাথে নিয়ে জোহানকে গাড়িতে রেখে বাকিদের সহ মাইনের ভেতরে সাবধানে প্রবেশ করে। তারা মাইনের ভেতর কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ ভেতরে প্রচুর অন্ধকার। জ্যাক তখন একটা পুরনো জেনারেটর পায় এবং সেটা চালু করে দেয়, আর চারিদিকে আলো জ্বলে ওঠে। তারা মাইনের ভেতরে প্রবেশ করলে ক্রিয়েচার তাদের উপস্থিতি বুঝতে পারে। কাল তখন ক্রিয়েচারের দিকে এগিয়ে যায়, কিন্তু জ্যাক আর মিকি তাকে বারবার একা যেতে নিষেধ করে, কিন্তু সে থামে না এবং ক্রিয়েচার তার উপর হামলা করে তাকে একটা পিলারের নিচে ফেলে দেয়। জ্যাক ক্রিয়েচারের দৃষ্টি আকর্ষণ করে তাকে নিচের দিকে নিয়ে গিয়ে একটা গর্তে ফেলে দেয়। কাল তাকে ধন্যবাদ দেয়, কিন্তু ঠিক তখনই ক্রিয়েচার তার পা ধরে তাকে গর্তে টেনে নেয়। কাল তাদের হাত ছেড়ে দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে নিজেকে এবং ক্রিয়েচারটিকে উড়িয়ে দেয়। জ্যাক এবং মিকি এক্সপ্লোসিভ থেকে বাঁচতে মাইনের অন্য অংশে চলে যায়। এখানে তারা রানীর ডিমের মতো কিছু দেখতে পায়। তারা বুঝতে পারে এই ডিমই হয়তো বাকি পিঁপড়াদের নিয়ন্ত্রণ করছিল। জ্যাক তার বন্ধুদের মনে করে ডিমের গায়ে ছুরি মারে, ফলে সমস্ত অদ্ভুত ক্রিয়েচার মারা যায়। তাদের মৃত্যুর পর গুহাটাও ধ্বংস হতে শুরু করে, কিন্তু মিকি আর জ্যাক সময় মতো বের হয়ে আসে। বাইরে এসে তারা দেখে যে জোহানও মারা গেছে। আর গল্পের শেষের দিকে আমরা সেই জায়গায় ফিরে যাই যেখানে শুরুতে জ্যাককে প্রথম গাড়িতে করে নামানো হয়েছিল। জ্যাক এখন এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মিকি চলে যায়। মিকিকে নিতে একটা ট্যাক্সি আসে এবং সে তার জিনিসপত্র নিয়ে চলে যায়। তার জিনিসপত্রের মধ্যে সেই ক্রিয়েচারের ডিমটা রাখা ছিল, কিন্তু এর কারণটা আমরা আজও জানতে পারিনি এবং এই সাসপেন্সের মধ্য দিয়ে গল্পটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই ধরনের ক্লাসিক সায়েন্স ফিকশন গল্পগুলো ভালো লাগলে সেটাও জানাবেন, আমরা আপনাদের জন্য আরও গল্প নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।